সৌরভ মুখ খুলতেই ফেঁসে গেল কর্ণ চ্যাটার্জি। হ্যাপ রিভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো কর্ণ চ্যাটার্জি আরাধাকে বলছে, তুমি পরশুরামকে থামাতে পারবে না, কোনোভাবেই থামাতে পারবে না, তাহলে আমার ছেলে কি জেলে চলে যাবে? যা শুনে আরাধা বলে, আপনি তো আমাকে তাড়িয়ে দিয়েছেন, বলেছিলেন ডিভোর্স করে দিবেন। হ্যাঁ, আপনাকে আর কষ্ট করতে হবে না, আমি নিজে ডিভোর্সের মামলা করব। যা শুনে কর্ণ চ্যাটার্জি বলে, না না আরাধা, তুমি তুমি কোনো ডিভোর্স ফাইল কেস করবে না। যা শুনে কবির বলে, ড্যাডিও কি বলছে, ও ডিভোর্স কেস ফাইল করবে? দাও আমাকে ফোনটা দাও। বলছে, আরাধা আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস কর আমি তোমাকে আমার জীবনে চাই, আমি শুধু একটু সুখ চাই, একটু ভালোবাসা চাই। আলাদা তখন বলে, যারা দিনের পর দিন মানুষের উপর অত্যাচার করেছে, শিশুদের পর্যন্ত ছাড়েনি, শুধু ক্ষমতার দাপটে সব করেছে, আজ তাদের বিচার হবেই। ক্ষমতার টাকা এগুলো দিয়ে কি হবে, সব শেষ হয়ে যাবে, আমি নিজে সাক্ষী দিব। তুমি কি কি অন্যায় করেছো সব আদালতে বলবো। তোমাকে বাঁচানোর জন্যই না আমি বিয়ে করেছিলাম, ওই বাড়িতে সংসার করেছি, কিন্তু এখন বুঝতে পেরেছি সবটাই ভুল। কিন্তু কবির শেষবারের মতো অনুরোধ করে বলছে, আলাদা প্লিজ শোনো। তখন আলাদা বলে, আর কোনো কথা নয়, অনেক কথা হয়েছে। তখন কবির বলে, এটা তোমার শেষ কথা? আলাদা বলে, হ্যাঁ এটাই আমার শেষ কথা। কবির তখন বলে, আলাদা তুমি বুঝতে পারছো না তুমি কি করছো? তখন আলাদা বলে, কি করবে? ক্ষমতার জন্য নিজের স্ত্রীর দিকে রিভলভার তুলবে, গুলি করবে? মেরে ফেলো আমাকে, এর চেয়ে আমার মরে যায় অনেক ভালো। আমি তোমাকে ঘৃণা করি, আমাকে আর কখনো ফোন করো না। এটা বলে ফোন কেটে দেয়। আর তখনই দেখা যায় কর্ণ মুখার্জির বাড়িতে পরশুরাম এবং তটিনী চলে আসে তত্ত্ব নিয়ে, যা দেখে তারা অনেক অবাক হয়ে যায়। বলছে, তোমরা কেন এসেছ? তটিনী বলে, আমরা তত্ত্ব দিতে এসেছি। কর্ণ মুখার্জি বলে, কিসের তত্ত্ব? তখন তটিনী বলে, রোদ আসছে তো, তাই বাবার সঙ্গে আলোচনা করে কিছু মিষ্টি জামা কাপড় নিয়ে এসেছি। যতই হোক বৈবাহিক সম্পর্কটা তো এখনো পুরোপুরি শেষ হয়নি। কর্ণ চ্যাটার্জি তখন বলে, এগুলো না সম্পূর্ণ একটা অজুহাত, আসল উদ্দেশ্য অন্য কিছু। তখন পরশুরাম বলে, ঠিক ধরেছেন, খালি তো আসা যায় না, একটা না একটা বাহানা তো লাগে। তাছাড়া আপনারা তো জামাইকে বসে খাওয়াননি, তাই ভাবলাম এই অজুহাতে একবার চলে আসি। কর্ণ তখন বলে, কেন এসেছ? পরশুরাম তখন বলে, আসলে আমার স্ত্রী তটিনীর জন্য এসেছি। তটিনী তখন বলে, এই নিন, যেগুলো খাবার আছে সেগুলো বেশিরভাগ আমি নিজের হাতে বানিয়েছি, গৃহিণীরা যেমন করে আর কি, ঠিক সেভাবেই। আপনার স্ত্রীও তো এইভাবে সংসার করছে, খুব সুন্দর করে সাজিয়েছে সবকিছু। আচ্ছা, আপনি সুন্দর করে সংসার সামলে সুখে আছেন তো, কিন্তু আপনি দুটি শিশুর ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছেন প্রিন্সিপাল ম্যাডাম হয়ে। তখন কবিরের মা জবাব দেয়, আমি কোনো প্রিন্সিপাল ম্যাডাম নই, আমার এখন একটাই পরিচয়, আমি কর্ণ চ্যাটার্জির স্ত্রী। তখন তটিনী বলে, সরি, আমার না দুটো পরিচয় আছে। প্রথমত আমি শিবপ্রসাদ গাঙ্গুলি অর্পিত স্ত্রী তটিনী গাঙ্গুলি। দ্বিতীয়ত, আচ্ছা কর্ণ চ্যাটার্জি, আপনাকে ডিপার্টমেন্টে বহুবার ডাকা হয়েছে, কিন্তু আপনি জাননি কেন? তদন্তে কেন সহযোগিতা করছেন না? একের পর এক অভিযোগ করতে থাকে, হিউম্যান ট্রাফিকিং থেকে শুরু করে বড় বড় একাধিক মামলা আপনার নাম জড়িয়ে আছে। ডিপার্টমেন্টে বারবার ফোন করছে, কিন্তু আপনি যাচ্ছেন না। এইভাবে চলতে থাকলে ওরা কিন্তু আপনার বাড়ি ঘিরে ফেলবে, আপনাকে আটক করবে, নিয়ে যাবে, তখন কিন্তু কিছুই করতে পারবে না। শেষবারের মতো বলছি, যত দ্রুত সম্ভব ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করুন, তদন্তে সহযোগিতা করুন, না হলে শেষটা খুব ভয়ঙ্কর হবে। তখন তটিনী শান্ত গলায় বলে, যাই হোক, এই নিন, নিজের হাতে বানিয়েছি, আশা করি ভালো লাগবে। তখনই কর্ণ চ্যাটার্জি ব্যঙ্গ করে বলে, তোমার বর বেঁচে যাবে ভেবেছ নাকি? তটিনী তখন আত্মবিশ্বাসের সঙ্গে বলে, একটা খুব সাধারণ কথা আছে, কিন্তু বারবার বলতে আমার খুব ভালো লাগে। এই যে স্মৃতি সিঁদুর দেখেছেন, এই সিঁদুরটা না খুব জোর আছে, অগ্নি সাক্ষী করে 7 পাক ঘুরে বিশ্বাস নিয়ে আমি বিয়েটা করেছি, তাই এত সহজে আমার স্বামীকে কেউ শেষ করতে পারবে না। আপনি ভগবান নন, তাই আমার স্বামী জীবনভর নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনার নেই। এরপর পরশুরাম বলে, তটিনী নিজের হাতে জিলাপি বানিয়েছে, নিমকি বানিয়েছে, চা দিয়ে খেলেন আরো অনেক ভালো লাগবে, বিশেষ করে দুধ চায়ের সঙ্গে খেলে দারুণ লাগবে। কর্ণ চ্যাটার্জি বলে, আমার সঙ্গে ইয়ার্কি করছো নাকি? পরশুরাম বলে, ইয়ার্কি করবো কেন? আপনি তো একটু আগে বলেছেন রথ থেকে উল্টো রথের মধ্যে আমাকে মেরে ফেলবেন, আর আমি বললাম সত্যিটা সামনে এলে আপনাকে আইনের মুখোমুখি হতে হবে। এটা বলে তটিন এবং পরশুরাম চলে যেতে থাকে। আর তখনই ভয়ে কর্ণ চ্যাটার্জি ডক্টর বিশ্বাসকে ফোন করে বলে, ডক্টর বিশ্বাস, আমার জন্য একটা প্রেসক্রিপশন লিখে ফেলুন, আমি আজই হাসপাতালে ভর্তি হতে চাই, আমার উচ্চ রক্তচাপ আছে, হৃদরোগের সমস্যা আছে। তখন এইখানে তটিনী আর পরশুরাম চলে আসে, বলছে, শুনুন, ডক্টর বিশ্বাসকে কষ্ট দেওয়ার কোনো দরকার নেই, আমাদের ডিপার্টমেন্টে আপনাকে হসপিটালে নিয়ে যাবে, মাথা থেকে পা পর্যন্ত সব মেডিকেল টেস্ট করানো হবে, কোনো চিন্তা করবেন না। কথাগুলো শুনে কর্ণ চ্যাটার্জি যেন ভয় পেয়ে যায়। তখন কর্ণ চ্যাটার্জি বলে, না না, এত সহজে হার মানবো না, কিছুতেই না। এদিকে কবির তো খুব ভয় পেয়ে যায়, তখন বলে, ডেডি এখন কি করবে? কর্ণ তখন বলে, শুধু একজনকে নেই ভয়, সৌরভ যদি মুখ খোলে তাহলেই সব শেষ হয়ে যাবে। অন্যদিকে দেখা যায় সৌরভকে বলরাম ধরে নিয়ে এসেছে ডিপার্টমেন্টে।
এদিকে ডিপার্টমেন্টে বসে আছে পরশুরামকে দেখে সৌরভ তো অবাক হয়ে যায়, বলছে ওয়েলকাম স্যার, আসুন আসুন। মহেশেশকে দেখে বলে আপনি তো অনেক আগে চলে এসেছেন। তখন মহেশ রাগান্বিত হয়ে বলে মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, তুমি কার সঙ্গে কথা বলছো সেটা ভুলে যেও না। পরশুরাম তখন বলে সরি, ভেরি সরি, তবে একটা কথা আছে, কান টানলে যেমন মাথা আসে তেমনি কেসের অনেকগুলো মাথা আছে, একজনকে ধরলেই বাকিদের সামনে আসতে হবে। সে একে একে কয়েকজন নাম উচ্চারণ করে, কর্ণ চ্যাটার্জি, বিজিত লাহিড়ী, আরো অনেকে। ঠিক তখনই সৌরভ উত্তেজিত হয়ে চিৎকার করে ওঠে, বলছে পরশুরাম, তুই এসব কথা বলার কে? পরশুরাম তখন বলে সৌরভ চুপ করে বসে থাক, এখানে কোনো চিৎকার চেঁচামেচি চলবে না, অন্য অপরাধীর সঙ্গে যেমন ব্যবহার করা হয় তোর সঙ্গে ঠিক তেমনই করা হবে। তখন মায়া বলে কোর্টে অর্ডার নিয়ে আসা হয়েছে, তাই অনুগ্রহ করে তদন্তে সহযোগিতা করুন মিস্টার সৌরভ সেন। সৌরভ তখন বলে আমি জানতাম প্রথমে আমাকে আটকাবেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, দিল্লি থেকে একজন বিশেষ ব্যক্তি আসছে। পরশুরাম তখন বলে কে? সৌরভ তখন বলে তিনি মামলার ভিকটিমও আবার অফিসারও, অনেক অজানা সত্য সামনে চলে আসবে। সৌরভের কথা শেষ হতে দৃশ্য বদলে যায়। তটিনী ফোন করতে করতে ডিপার্টমেন্টে চলে এসেছে, বলছে পিকু ফ্রিজটা খুলে দেখ, ওখানে সব রাখা আছে, তুই এগুলো বের করে রাখ। আর শোন, কাঁচি বা ছোড়াতে হাত দিবি না, আমি সালাদ কেটে রেখে এসেছি, আর ভাইয়ের জন্য রুটি সবজি সব রান্না করে এসেছি, তোরা শুধু গরম করে খেয়ে নিবি। গৃহিণীদের অনেক কাজ, এসব হয়তো অনেকেই বোঝে না। পিকুকে বলে তুমি কিন্তু ভাইকে সময় মতো খেতে দিবে, আর ড্রয়িং স্কুলে যেতে ভুলবে না, আমি ঠিক সময় মতো ফিরে আসবো। আরেকটি কথা, তোমাদের জামা কাপড় ধুয়ে রেখে এসেছি, এগুলো ইস্ত্রি করার জন্য আঙ্কেলকে দিয়ে দিবে। আর শোনো, পেপার কাকু আসবে, তাদের মাসের টাকা আলাদা করে রেখে দিয়ে এসেছি, ঠিক মতো দিয়ে দিবে। আর শোনো, আজ রাতে আমি নিজে মাটন রান্না করব। ফোন রেখে তিনি আবার কঠিন বাস্তবে ফিরে আসে, নিজের হাতে লেগে থাকা হলুদের দাগ দেখে বলে হ্যাঁ, একটু আগে বাটনা বাটছিলাম, সংসারের কাজ শেষ করে চলে এলাম, এখন কর্ণ চ্যাটার্জির সঙ্গে দেখা করতে এসেছি। তারপর চারিদিকে তাকিয়ে বলে গৃহিণীর কত কাজ বলুন তো, সংসার সামলাতে হয়, আবার চাকরিও সামলাতে হয়। মায়া এগিয়ে এসে তাকে ধন্যবাদ জানায়। তখন একজন কর্মকর্তা বলে ওঠে এই ঘরে শুধু বলরাম, মায়ার পরশুরাম থাকবে, অন্য কেউ নয়। আরেকজন সঙ্গে সঙ্গে আপত্তি জানায়, বলছে স্যার আমি থাকবো, কিন্তু স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় এই অর্ডার চাইলে অর্ডারের কপি দেখাতে পারি, তাই অনুগ্রহপূর্বক সহযোগিতা করুন। সবাই ঘর থেকে বেরিয়ে গেলে তটিনী সৌরভের সামনে এসে দাঁড়ায়। সৌরভ, আজ তোমাকে একটা জ্যামিতির গল্প বলবো। সৌরভ অবাক হয়ে বলে জ্যামিতি? তখন বলে হ্যাঁ, কোনো ত্রিভুজ বৃত্ত বা সূত্র নয়, আজ তোমাকে এমন এক অঙ্ক বোঝাবো যেখান থেকে বেরিয়ে আসবে সেদিনের প্রতিটি সত্য। সৌরভ চুপ করে দাঁড়িয়ে থাকে। তটিনী আবারও বলতে থাকে তোমাদের চোখে ধুলো দেওয়ার জন্য অনেক গল্প তৈরি করা হয়েছিল, আমাকে সাসপেন্ড করা হয়েছিল, কিন্তু সেটাও ছিল পরিবারের অংশ। একটা কথা মনে রেখো, গৃহিণীদের কখনো ছোট করে দেখো না, কারণ একজন গৃহিণীর গর্বে তোমার জন্ম হয়েছে। তটিনী টেবিলের উপরে কাগজ রেখে বলে এবার আসল অঙ্কটা শুরু করা যাক। সেই ঘটনাস্থলে একটি নকশা সামনে রেখে ব্যাখ্যা শুরু করে, এই জায়গাটায় বিয়ে হচ্ছিল, এখানে ছিল মণ্ডপ। সে আঙ্গুল দিয়ে আরেকটি জায়গা দেখায়। ঠিক সে সময় আমি সেখানে পৌঁছাই, তখন দেখি আমার স্বামীকে হত্যা চেষ্টা করা হচ্ছে। যা বলে তার চোখে জল চলে আসে। আমি জানতাম যদি এক মুহূর্ত দেরি করি তাহলে সব শেষ হয়ে যাবে, তাই স্বামীকে বাঁচানোর জন্য আমি রিভলভার হাতে নিয়েছিলাম। তটিনী এবার নকশার দিকে তাকিয়ে বলে এখান থেকে ওই জায়গার দূরত্ব ঠিক 16 ফুট, আর বর্তমান তির্যকভাবে গেলে আরো 15 ফুট দূরে একটি নারকেল গাছ ছিল। সে সৌরভের চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করে বলো তো সেই গাছে কে ছিল? সৌরভ কোনো উত্তর দেয় না। তটিনী তখন বলে একজন সাধারণ ডাব চোর, কিন্তু সে চোর নাচেও এই মামলা সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী হয়ে গিয়েছে। এবার সত্যিটা বলার সময় হয়েছে। সৌরভ, তুমি আমাদের সাথে কম্প্রোমাইজ করো। সৌরভ, সত্যিটা বলো, ওই নারকেল গাছের নিচে তুমি দাঁড়িয়েছিলে? আমি যখন টার্গেট ঠিক করেছিলাম ঠিক তখনই তুমি গুলি চালিয়েছিলে। একটা নয়, দুটো নয়, 3টে গুলি লাগে পরশুরামের পিঠে। সেদিন যদি বেঁচে না থাকতো তাহলে আমার স্মৃতি শুধু মুছে যেত, আমি সবকিছু হারিয়ে বিধবা হয়ে যেতাম। কথা বলতে বলতে তটিনীর চোখে জল চলে আসে। আমি আমার স্বামীকে হারাতে চাইনি, তাই বাঁচানোর জন্য জীবন বাজি রেখেছিলাম। গুলি করার পর তুমি আমার মাথায় আঘাত করেছিলে, আমি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ি। তারপর তোমরা পরশুরামের দেহ 5 কিলোমিটার দূরে গঙ্গায় ফেলে দিয়েছো। ভেবেছিলে সব প্রমাণ শেষ হয়ে যাবে। ভাগ্যের কি অদ্ভুত পরিহাস, একজন অপরাধী শেষ পর্যন্ত ওকে বাঁচিয়ে দেয়, যার নাম হচ্ছে শীতল। আমার সংসার শাখা বলা সবকিছু রক্ষা করেছে শীতল। কথাটা যত পুরনো মনে হোক, এটাই সত্যি। আমরা যত বড়ই হই, যত দূর এগিয়ে যাই, দিন শেষে নিজের মানুষটাকে বাঁচিয়ে রাখতে চাই, আর আমার স্বামীকে আমি খুব ভালোবাসি। এরপর সে সৌরভের দিকে তাকায়। তারপর কি করলে? আর কি পরিকল্পনা করেছিলে? কনফেস করো সৌরভ, সত্যিটা স্বীকার করো। তটিনী একে একে প্রশ্ন করতে থাকে। এই ঘটনায় আর কারা কারা জড়িত ছিল? মৈতেশ মজুমদার, কর্ণ চ্যাটার্জি, কবি চ্যাটার্জি, বিজিত লাহিড়ী, বলো আর কে কে ছিল? সৌরভ তখন ভেঙে পড়ে বলে আমি কিছুই জানি না। ঠিক তখনই পরশুরাম বলে সত্যিটা জানার দরকার নেই, আমার কাছে প্রমাণ রয়েছে যে আমাকে হত্যা করার জন্য
কি কি করেছিলে তোমরা। তখনই মোবাইল বের করে পরশুরাম সৌরভকে দেখাতে থাকে। কবির তখন বলে উনি নিজের চোখে দেখেছেন, এটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু আমরা ডেট বিপদে পড়ে যাব। কর্ণ চ্যাটার্জি তখন বলে বিপদে পড়বো না, পরশুরাম যদি বেঁচে থাকে তাহলে ওকেও ছাড়বো না। কবির তখন বলে বাবা, নেক্সট টার্গেট কিন্তু আমি আর তুমিই হবে, আর সৌরভ হবে। পরশুরাম তখন বলে এভিডেন্স না আগেই তৈরি হয়ে গিয়েছে। এরপর দেখা যায় কর্ণ চ্যাটার্জি ভয়ে হসপিটালে চলে যায় আর ডাক্তারকে বলে তাড়াতাড়ি করুন, এক্সট্রা নলটল আমার মুখে দিয়ে দিন না, লাগিয়ে দিন। তখন ওইখানে পরশুরাম চলে আসে, বলছে আপনি এখানে কিভাবে ঢুকেছেন। পরশুরাম তখন বলে স্পেশাল ব্রাঞ্চ পারমিশন নিয়ে এসেছি। ডাক্তার বলে কি ব্যাপারে এসেছেন বলুন। পরশুরাম বলে মিস্টার কর্ণ চ্যাটার্জিকে জেরা করব। আর তখন কর্ণ চ্যাটার্জি রুগীর মতো একেবারে অসুস্থ হয়ে পড়ে আছে এরকম অভিনয় করছে। তো টিউবার্স তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বটি আরো অনেক সুন্দর হতে চলেছে, কেউ মিস করবেন না, সঙ্গেই থাকুন। ধন্যবাদ।